দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় গভর্নরের 6 মাস। সুতরাং বুঝতেই পারছেন অতিথি আমাদের সাথে কে আছেন। আমরা গেল 6 মাসে ব্যাংক কেন্দ্রিক যেই বড় বড় সিদ্ধান্তগুলো দেখেছি বা ব্যাংক ব্যবস্থাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে তার যে কার্যক্রমগুলো দেখেছি, মূলত সেই বিষয়গুলো নিয়েই মূল্যায়ন করব এবং এই কার্যক্রমগুলো আসলে কতটুকু মানুষের প্রত্যাশা মেটাতে পেরেছে সেই প্রশ্নগুলো সামনে আসবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেছে আপনার। এই 6 মাস এবং এর আগের 6 মাসের যদি মূল্যায়নটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই, কি কি পরিবর্তন করতে পেরেছেন? দেখুন, আগের 6 মাস তো আমি টেবিলের অন্য পাশে ছিলাম। আই ওয়াজ অ্যান অবজারভার, আই ওয়াজ এ ক্রিটিক। এখন তো দায়িত্বটা আমি টেবিলের অন্য দিকে বসি, পলিসি মেকিংটা আমার ঘাড়েই বলতে হবে। সেই হিসাবে আমি বলবো যে দায়িত্বটা আমার গ্রহণ করতেই হবে। একটা ভালো দিক হচ্ছে যে এখন পর্যন্ত মোটামুটিভাবে পলিসিগুলো আমি যেটা স্বাধীনভাবে করতে পারছি। গভর্নর এমন একটা পোস্ট, এখানে স্বাধীনভাবে করতে পারছি আলোচনাটাই তো আসার কথা ছিল না। গভর্নর স্বাধীনভাবে কাজ করবেন, এটাই স্বাভাবিক না? এটা স্বাভাবিক যদিও বলা হয় পশ্চিমা বিশ্বে, সেটা ঠিক, কিন্তু ডেভেলপিং ওয়ার্ল্ডে এটা বলাটা কিন্তু কার্যকর হবে এবং ভারতেও কিন্তু এটা বলা যাবে না। আমি জানি না আপনার কোনো লক্ষ্য ছিল কিনা, বাট আমাদের একটা হিসাব সবসময় থাকে যে গভর্নর 6 মাসে কী করতে পারলেন, 1 বছরে কী করতে পারলেন। তো এই 6 মাসে আপনি কি কি আশা করেছিলেন এবং কি কি করতে পারেননি? ওই ধরনের যে একেবারে টার্গেটেড একটা এক্সপেকটেশন 6 মাসের মধ্যে করা, সেটা আমার ছিল না। যেটা হচ্ছে যে এই 6 মাসটা ছিল, আমি বলবো যে একটা মোমেন্ট অফ ক্রাইসিস। সাধারণত একটা দেশে একটা ক্রাইসিস একটা সোর্স থেকে আসে, যেমন শ্রীলঙ্কার ক্রাইসিসটা ছিল ব্যালেন্স অফ পেমেন্ট থেকে। আমাদেরটা কিন্তু সেই সমস্যাটাও ছিল। আমাদের আমদানি ব্যাপকভাবে বেড়ে গেছে রপ্তানির তুলনায় এবং ব্যালেন্স অফ পেমেন্টস একটা বড় ক্রাইসিস। রিজার্ভ কমতে কমতে 16-17তে নেমে গেল। তো এটা আমাদের একটা ইম্পেন্ডিং একটা ক্রাইসিসের মতো হচ্ছিল। সেকেন্ড যে ক্রাইসিসটা মূল্যস্ফীতি, 3 নম্বর যে জিনিসটা, সেটা খুব কম দেশে হয়। সেটা যেমন হয়েছিল এশিয়ান ক্রাইসিসের সময়, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যাংক কলাপস করে গেল। দুঃখজনকভাবে অন্যান্য দেশে তো এটা সাবপ্রাইম ক্রাইসিস অমুক তমুক থেকে হয়েছে, রেগুলেটরি ফেলিওর থেকে হয়েছে, কিন্তু আমাদের এখানে হয়েছিল রাজনৈতিকভাবে একটা ম্যানেজড রবারি অফ দ্য ব্যাংকিং সিস্টেম। অর্থাৎ কতিপয় ব্যক্তিকে দিয়ে পুরো ব্যাংকিং খাতকে লুটতরাজ করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে অর্থটা, এবং সেটা করা হয়েছে সরকারিভাবে। তো এই যে এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে আমি শুনিও নাই, দেখিও নাই, জানিও নাই। স্যার, আপনার কিছু সিদ্ধান্তের প্রসঙ্গে আসি। আপনি দায়িত্ব নিয়ে মোটামুটি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন যে টাকা ছাপিয়ে আপনি দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করবেন না। আপনাকে একটা পর্যায়ে 22,000 কোটি টাকার অনুমোদন দিতে হয়েছে এবং আপনি বলেছিলেন যে ওই টাকাটা আপনি মার্কেট থেকে তুলে নেবেন, কিন্তু এখনও পর্যন্ত মাত্র 3,000 কোটি টাকা আপনি তুলতে পেরেছেন। তার মানে সারপ্লাস মানিটা তো বাজারে আছে, ইনফ্লেশনের উপর একটা প্রভাব থাকাটাই স্বাভাবিক। এটা কেন করতে পারেননি আপনি? হ্যাঁ, টাকা আমি ছাপাতে চাইনি, কিন্তু আমাকে তো অবস্থাটা পর্যবেক্ষণ করতে হয়েছে। আমি কি চাইবো যে আমার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকে এসে ব্যাংকটাকে পুড়িয়ে দিক, ব্যাংক কর্মকর্তাদেরকে মারধর করুক? অনেক দিন আমি এটা নিয়ে ভেবেছি। আমি কাউকেই জিজ্ঞেসও করিনি। আমি এককভাবেই সিদ্ধান্ত নিয়েছি। বলবো যে এত বড় একটা সিদ্ধান্ত আমি কি অন্য কোনো আলাপ করেছি? না, আমি করিনি। আমি মনে করেছি যে তারা আমাকে ক্ষমতায়ন করেছেন, আমি সেটা করার অধিকার আছে, এবং দেশের স্বার্থে এই মুহূর্তে ওই যে চাপটা জনগণের যে 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 জিনিসটা হতে যাচ্ছে, একটা ব্যাংক কলাপসের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটাকে ফোরস্টোর করার জন্য আমাকে লিকুইডিটি সাপোর্টটা দিতে হতো। কেন আমি পুরোটা তুলতে পারিনি বা তোলার চেষ্টাও করছি না? কারণ হচ্ছে, আপনি দেখুন, বাজারটা কোয়াইট টাইট আছে। ইনফ্লেশনে যদি আমরা দেখি, এটার কোনো প্রভাব কিন্তু আমরা দেখি নেই। ইনফ্লেশন ডিসেম্বরে কমেছে 0.5%, এই মাসে কমেছে 1%-এর মতো। স্যার, এই বিষয়ে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে। মাননীয় অর্থ উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছেন যে 22 জুন তিনি 6-7-এর মধ্যে এটা দেখতে চান। বাট আমাদের মতো একটা হাইলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, যেখানে আমার 1-1.5 বছরে 40% কারেন্সি ডিভ্যালু করে গেছে, ইন্টারেস্ট রেট লেন্ডিংয়ের 15-এ চলে গেছে, এরকম একটা পজিশনে আপনি কি দিয়ে ইনফ্লেশন কমাবেন? ইনফ্লেশন কমানোর জন্য আমাদের প্রচেষ্টা বহুমুখী। একটা তো হচ্ছে মনিটারি টাইটেনিং, যেটা আমার হাতে আছে। বাংলাদেশ ব্যাংকের একটাই ক্ষমতা। এখানে আমি একটা জিনিস বলি, আমরা কি মনিটারি পলিসি খুব বেশি টাইট করেছি?
আমি বলবো না, আমরা পর্যাপ্ত টাইট করিনি, আসলে আরো বেশি টাইট করার হয়তো দরকার ছিল। বাংলাদেশের প্রেক্ষিতে 10 এটা কি বেশি? না, এটা বেশি না, 10 বলে কিছু নাই। পৃথিবীর আমরা অনেকগুলো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড, ভারত, আমরা দেখলাম পলিসি রেট এবং ইনফ্লেশনের মধ্যে পার্থক্যটা। সব জায়গাতেই কারেন্টলি পলিসি রেট ইজ হায়ার দেন ইনফ্লেশন রেট। ইউ গট মাই পয়েন্ট? আর আমাদের পলিসি রেট ইজ স্টিল বিলো দ্য ইনফ্লেশন রেট। কাজে আমরা কিন্তু পর্যাপ্ত টাইটনিং করি নাই, এটা আমাকে ক্লিয়ারলি বলবো। ভারতের চাইতেও আমরা, আমাদের টাইটনেস কম। যেহেতু ইনফ্লেশনটা কমে গেছে, আমি আর পলিসি রেট বাড়াবো না, এটা হচ্ছে আমাদের পজিশনটা। ইনফ্লেশন যদি আরও কমে তাহলেও আমি পলিসি রেট অপরিবর্তিত রাখবো আপাতত। 7-এর নিচে আসলে আমি পলিসি রেটটাকে নামানো শুরু করব। এটা আপনার টার্গেট? এটাই আমার উদ্দেশ্য। তখন আমাদের পজিটিভ, তখন পলিসি রেটটার রিয়েল টার্মসে ভারতের মতো হবে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, বা ইংল্যান্ডের মতো হবে, বা ইউরোপের মতো হবে, যা পলিসি রেট উইল বি পজিটিভ ইন রিয়েল টার্মস। আইএমএফের 4th কিস্তির মিটিংটা পেছানো হয়েছে। তারা একটা যুক্তি দিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ একটা বিষয়, কিন্তু সাধারণ মানুষের কনসেপ্ট আছে আমরা হয়তো তাদের শর্তগুলো পূরণ করতে পারিনি এই কারণে। এর বাইরে স্যার, আপনারা দায়িত্ব নেওয়ার পরে $3-4 বিলিয়ন একটা এক্সট্রা ইনফ্লোর আলোচনা খুব জোরালো হচ্ছিল, বাট এখন সেটা থেমে গেছে দেখলাম। এটা নিয়ে স্যার, আমাদের যে ম্যাক্রো এনভায়রনমেন্টটা, এটা কিন্তু আশাতীত। আমরা চাচ্ছিলাম আইএমএফ থেকে $3 বিলিয়ন এক্সট্রা আনতে পারি ইত্যাদি, 3-4 বিলিয়ন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক মিলিয়ে। 3-4 বিলিয়ন তো আমরা বেশি পেয়ে গেছি। তো আপনি দেখেন, আমাদের রেমিটেন্স থেকে আমরা এই বছর হয়তো 5 থেকে 6 বিলিয়ন পাবো। তাহলে আমার 3-4 বিলিয়ন ধার করার কি দরকার? করবেন না ধার স্যার? না, আমি তো অতিরিক্ত ধার করার পক্ষপাতী নই, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে হ্যাঁ, আমাদের কিছু মতবিরোধ থাকতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আশা করি যে এটা কোনো সমস্যার সমাধান, এই সমস্যা হবে না। কিন্তু আমি এটাও বলতে চাই, আমরা এমন কিছু করব না যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে। আমরা রিফর্ম করছি, যে রিফর্মগুলো করছি সেটা আইএমএফের কোনো চিন্তার মধ্যেও ছিল না। কাজে আমি মনে করি আমি রিফর্ম করব, বা আমরা রিফর্ম করব আমাদের স্বার্থে, নট ডিক্টেটেড বাই এনিবডি। এবং আমি একটা নির্দ্বিধায় একটা কথা বলি, আইএমএফ থাকুক না থাকুক আমাদের কোনো সংকট নাই। তবে আমরা চাই আইএমএফ আমাদের সাথে থাকুক, কিন্তু না থাকলে আমরা শ্রীলঙ্কা হয়ে যাব, পাকিস্তান হয়ে যাব, অ্যাবসলিউটলি রং। স্যার, দেশীয় যে গ্রুপগুলো যাদের এগেনস্টে বেশি অ্যালিগেশন, টাকা নিয়ে পাচার করে গেছে, এখন তাদের প্রতিষ্ঠানগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে হয়েও গেছে। যে বেক্সিমকোর ইকোনমিক ফান্ডামেন্টালস যদি চালু রাখতে হয়, প্রতি বর্ষে সরকারকে 300-400 কোটি টাকা বেতন ভাতা দিতে হবে। অলরেডি তো 45,000 কোটি টাকা দেনা আছে সরকারি ব্যাংকগুলো অন্যান্য জায়গায়। তার উপর যদি আমরা এইভাবে, আমরা তো ইতিমধ্যে কিন্তু আমরা গত কয়েক মাস আমরা দিয়েছি, সরকার থেকে দেওয়া হয়েছে। আমি মনে করি যে প্রায় 500-600 কোটি টাকার মতো দেওয়া হয়ে গেছে, এবং আরও আসতেই থাকবে। তো এটাকে তো একটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে, এটা একটা জিনিস। এস আলমের গ্রুপের কথা যদি ধরি, সেখানে তো তারাই নিজেরাই বন্ধ করে দিয়েছেন, তাকে তো বন্ধ করতে বলা হয়নি। ক্লিয়ারলি বলতে চাই, 1-11-র সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা কোনো বিজনেসম্যানকে অ্যারেস্ট করেছি একজনও বলতে পারবেন না। যদি কারোর বিরুদ্ধে কোনো স্পেসিফিক অ্যালিগেশন অফ থাকে, সেটা তো অন্য কথা। আপনি সবসময় বলেন যে ইন্টারেস্ট রেটের সাথে আমাদের বিনিয়োগের সম্পর্ক খুব একটা নাই, আছে নিশ্চয়ই, কিন্তু আমি যে কয়েকজন ব্যবসায়ীর কাছে গিয়েছি তারা এইটাকে অন্যতম একটা বড় পয়েন্ট হিসেবে দেখছেন, বিনিয়োগ না হওয়ার কারণ হিসেবে। এই জায়গায় আপনি কিভাবে ম্যাচ করবেন? আমাদের দেশের বিজনেস কমিউনিটি, ওনারাই তো প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলে 9-6 করিয়েছিলেন, এর তো অস্বীকার করে তো কোনো লাভ নেই। বাংলাদেশের বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে যখন ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি হাই ছিল, সেটা 13-14-15 সাল পর্যন্ত ইন্টারেস্ট রেট ওয়াজ হাই ছিল। ব্যালেন্স অফ পেমেন্টও তখন সারপ্লাস ছিল, সবই ভালো ছিল, মূল্যস্ফীতিও কম ছিল। কাজে এই আর্গুমেন্ট করলে হবে না। আসলে সামগ্রিক ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সের উপর সবচেয়ে বেশি নজর দিতে হবে। যারা আজকে বলছেন যে ওনারা করছেন না, হয়তো অন্য কোনো ভয় ভীতি তাদের মনে করে। তাদের মধ্যে যদি অন্যান্য ফ্যাক্টর কাজ করে, যে সামনে ইলেকশন কি হবে ইত্যাদি, সেটা তো আমরা মুদ্রানীতি দিয়ে বা ইন্টারেস্ট পলিসি দিয়ে তো সেটা দূর করতে পারবো না। আমাকে যদি কেউ বলে এই বছর কি বিনিয়োগের বছর, আমি বলবো না। এই বছর প্রবৃদ্ধির বছরও না, এই বছর বিনিয়োগের বছরও না। এই বছর হচ্ছে আমার ম্যাক্রো ইকোনমিকে স্থিতিশীল করার বছর। এই বছর হচ্ছে আমার ব্যাংকগুলোকে রক্ষা করার বছর, ইনফ্লেশনকে কমিয়ে আনার লক্ষ্যে কাজ করার বছর, এবং আমার এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার বছর, আমার রিজার্ভকে মেনটেন করার বছর।
খেলাপি ঋণ নিয়ে আপনি লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন যে সেটা 30% পর্যন্ত উঠে গেলেও আপনি উদ্বিগ্ন হবেন না। এখন পর্যন্ত 17 পর্যন্ত উঠেছে, লাস্ট আমরা যে ডেটাটা জানি। সিচুয়েশনটা কি আসলে আপনি হিসাব নিকাশ করে কি দেখতে পেলেন, কীরকম খেলাপি ঋণ? খেলাপি ঋণ আমাদের 30-এর উপরই যাবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং এটার জন্য আমরা দায়ী, আমরা কেউ দায়ী নই। 6 লাখ কোটি টাকা চলে যাবে এরকম? হ্যাঁ, 5.5 লাখ 5 লাখ 6 লাখ হবে। তো এটার মধ্যে আমি যেটা মনে করি, যেটা তো হয়ে গেছে অলরেডি, ইটস ইজ নট যে আমরা নতুন করে খেলাপি এখানে হচ্ছে। এটা যেটা হয়ে গেছে সেটারই স্টক টেকিং হচ্ছে এখন। আগে আমাদের অ্যাকাউন্টিং অস্বচ্ছ ছিল এবং ম্যানিপুলেটেড ছিল, ফলে স্টেজের পিছনে কি আছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খেলাপি ঋণ খুবই ভয়ঙ্কর অবস্থা। এটা 7-8% যেটা বলা হচ্ছিল, দ্যাট ওয়াজ এ ফিকশন, গল্প, ওটা কোনো বাস্তবতার সাথে মিল ছিল না। স্যার, এই 35% নিয়ে আপনি যখন বাইরের দেশগুলোর সাথে কথা বলবেন, আমার তো একটা ইমেজের বড় ক্রাইসিস। এটা কি সবসময় আমার সঠিক তথ্য দেওয়া ভালো না মন্দ? না, আমি মনে করি সঠিক তথ্য জানা এবং দেওয়া দুটোর মধ্যেই আমাকে উজ্জ্বল করবে, আমাকে করবে না, নিষ্প্রভ করবে না। হ্যাঁ, আমি সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা দেখলাম যে যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বা রাজনৈতিক কারণও বলা হয়েছে খেলাপি হয়েছেন বা 50 কোটি টাকার মতো একটা ক্ষতি হচ্ছে, তাদেরকে আপনি ঋণ নবায়নের একটা সুযোগ দিচ্ছেন, প্লাস একটা এক্সিট পলিসিও আমরা দেখছি। এগুলো কি কোনো বাইরের চাপ বা রাজনৈতিক প্রভাবের? অ্যাবসলিউটলি না, এটা আমাদের নিজেদের সমস্যা। আমরা তো সবসময় বিজনেস কমিউনিটির সাথে আলাপ করছি, বিজনেস কমিউনিটি আমাদেরকে বলছে যে তাদের সমস্যা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে জেনুইন ইন্ডাস্ট্রি তারা বিভিন্ন কারণে বিজনেস করতে পারেন নাই। সেটা রাজনৈতিক কারণ ছিল কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কারণ ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা টিকবেও না। আমি তো জানি না কোনটা টিকবে কোনটা টিকবে না। সেই জন্য একটা পরামর্শ কমিটি করে দেওয়া হয়েছে। যদি ওটাকে বাঁচিয়ে রাখা যায়, আমরা ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবই। স্যার, আইনের জন্য কাউকে আমরা ধ্বংস করব না। দরকার হলে রুলসকে মডিফাই করে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু তার ভায়াবিলিটি থাকতে হবে। তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা 5 বছর হোক, 7 বছর হোক, 10 বছর পরও হোক নিজ পায়ে দাঁড়াতে পারবে, এবং তখন তারা পুরোপুরিভাবে ডেট সার্ভিস, সব কিছু অব্লিগেশন, সব কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট ফুলফিল করেই তারা দাঁড়িয়ে যাবে। টাকা পাচার বন্ধ হয়েছে কিনা? টাকা পাচার বাংলাদেশের মতো দেশে পুরোপুরি বন্ধ কোনোদিনও হবে না, সম্ভব নয়। তবে সমাজের উঁচু স্তরের যেখানে বিশেষ করে দুর্নীতির থেকে যে টাকা পাচারটা হতো, রাষ্ট্রীয়ভাবে যে টাকাটা পাচার হতো, ব্যাংক লুট করে যে টাকাটা পাচার হতো, সেটা একটা বড় একটা অংশ, সেটা বন্ধ হয়েছে। টাকা কার কাছে যায়? টাকা যায় তার মালিকের কাছে, প্রকৃত মালিকের কাছে। সেই মালিক যদি বিদেশে থাকে, তার ছেলেরা যদি বিদেশে থাকে, তার কাছে যাবেই, তার টাকা, তার সম্পদ আলটিমেটলি সেখানে যাবেই। এটাকে আমরা ঠেকাতে পারবো। তার মানে ব্যাংক ব্যবস্থা থেকে কোনো টাকা পাচার হচ্ছে না? আপনি মোটামুটি ব্যাংক ব্যবস্থা থেকে আমি মনে করি যে টাকা যদি হয় খুবই কম হতে পারে, সেটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং অল্প কিছু থাকতেই পারে। আমি 100% কোনো কিছু আমি গ্যারান্টি দেবো না, কিন্তু আমরা এখানে নজরদারি করছি। আমি মনে করি যে আমাদের যে রেমিটেন্সের যে একটা জাম্প হয়েছে, এটা তো আর আমাদের লেবার ফোর্স যে হয়নি, এটা টাকা পাচার কমার কারণেই এই টাকাটা বাংলাদেশে আসছে। আগেও এই টাকাটা আর্ন হতো, কিন্তু টাকাটা বিদেশে চলে যেত। এটা সিঙ্গাপুরে চলে যেত, মালয়েশিয়াতে চলে যেত, বা দুবাই এবং লন্ডন আমেরিকাতে চলে যেত। এখন ওই পরিমাণটা অনেক কমে গেছে, ফলে ওই টাকাটা উদ্বৃত্তটা বাংলাদেশে আসে। এখন আমরা হয়তো এই বছর হয়তো 30 বিলিয়নের মতো হতেই পারে আমাদের রেমিটেন্স। এটা বিশাল একটা অর্জন। আসলে রেমিটেন্স কত? আমি মনে করি যে 40-এর উপর, ওই যে 14 বা 45 হতে পারে, ওই 10 বা 15 বিলিয়ন কিন্তু আমরা পাচ্ছি না। আপনি এর আগেও সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এগ্রিগেটর যারা, তারা আমাদের এই আয়ের ক্ষেত্রে প্রভাব ফেলছে, সেটা কিভাবে? কিছুদিন আগে হঠাৎ করে 120 টাকা থেকে 130 টাকা চলে গেল খোলা বাজারে ডলারের দাম। 127 টাকা 50 পয়সা ইন্টারব্যাংকে ট্রানজ্যাকশন করেছে একই এক্সচেঞ্জ হাউস, আমি নাম বলবো না। সকালবেলা 120 টাকা করে বিক্রি করেছে একই ব্যাংকের কাছে, সেটার নামও বললাম না। সেই এক্সচেঞ্জ হাউস একই ব্যাংকের কাছে বিকেলবেলা 4টার সময় 127 টাকা 50 পয়সা করে বিক্রি করেছে। পৃথিবীর কোনো দেশ এটা অ্যালাউ করবে? এই যে পজিশনটা, দ্যাট ইজ ইললিগাল। অর্থাৎ দে আর পুটিং আস অন দ্য গান, যে এটা না হলে আমি দেবো না। এই জিনিসটা আমরা
বাংলাদেশের স্বার্থের বিরোধী। এখানে কোনো এগ্রিগেটরের কোনো ভূমিকা থাকতে পারে না, থাকা উচিত নয়। তারা হচ্ছে স্পেকুলেটর। আমার ব্যালেন্স অফ পেমেন্টে এখন কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস, আমার ট্রেড ব্যালেন্সে বিশালভাবে কমে এসছে ট্রেড ইমব্যালেন্স, আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এখন সারপ্লাস, আমার রিজার্ভ ইজ আপওয়ার্ড স্টেবল অ্যান্ড উপর দিকে আছে। আমি কেন স্পেকুলেটরের কাছে আমাকে হাত পাততে হবে? আমি মনে করি যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট পলিসি বাংলাদেশ ব্যাংক নির্ণয় করবে, কোনো স্পেকুলেশন এখানে অ্যালাউ করা যাবে না। এবং এই ধরনের এগ্রিগেটর বাংলাদেশকে নিয়ে খেলা করবে, ছিনিমিনি খেলবে, সেটা আমরা হতে দেব না। প্রয়োজনে তাদেরকে আমরা বাংলাদেশের সাথে তাদের বিজনেস আমরা বন্ধ করে দেব। আমরা যদি বন্ধ করে দিই আমার আর্নিংয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে কি? কোনো ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয় না। কারণ ছোট ছোট রেমিটার এই এক্সচেঞ্জ হাউস শত শত আছে। এখন তাদেরকে রিলেশনশিপ করার জন্য কোনো ডলারও দিতে হচ্ছে না। আগে প্রত্যেকটা ব্যাংকের সাথে 10,000 করে দিতে হচ্ছে, 10টার সাথে রিলেশন করতে গেলে $1,00,000 জমা রাখতে হতো, সেটার জন্য তারা পারতো না। এখন তো আমি এটা তুলে দিয়েছি। বিদ্যুৎ জ্বালানির সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কয়লা, গ্যাস এবং তেল আমদানির একটা বড় চাপ এই সময়ে পড়ে। গত বছরও আমরা দেখেছি একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছিল। সম্প্রতি জ্বালানি উপদেষ্টা প্রায় $4 বিলিয়ন একটা চাহিদা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে। এই সরবরাহটা নিশ্চিতে আপনারা কতটুকু সক্ষম? আমি মনে করি যে আমাদের যে ইনহেরেন্ট যে স্ট্রেংথটা এখনও ইকোনমিতে আছে, রেমিটেন্সের প্রবাহ এবং রপ্তানিতে আমাদের যে এখনও ডিসপাইট অল দিস ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট সব কিছুর পরেও কিন্তু ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ আছে। আমি মনে করি যে এটা আমরা মেটাতে পারবো। আদানি রিসেন্টলি একটা চিঠি দিয়েছে যে 22 জুন তাদের প্রায় $800 মিলিয়ন বকেয়া আছে, না দিলে তারা বিদ্যুৎ দেবে না। আপনি দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই যে এরিয়ার্স বকেয়াগুলো ছিল এটা পরিশোধ করে একটা ভালো একটা মানে পরিবর্তন এনেছেন। এখন ওটার কি পরিস্থিতি? আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এগ্রিমেন্ট আছে যেটা তারা ওটা অ্যাকসেপ্টেবল, যে ওই পরিমাণ আনপেইড বিলস থাকবে 250 মিলিয়ন বা কিছু একটা, তার বেশিটা আমরা আস্তে আস্তে শোধ করে দেবো। আমরা কিন্তু আদানিকে প্রতি মাসে টাকা দিচ্ছি, এমন না যে হচ্ছে না। তবে যে জিনিসটা আমাদেরকে আদানির সাথে করতে হবে সেটা হচ্ছে আমরা কোনো ক্যান্সেলেশন চাই না, কিন্তু আমরা রিনেগোসিয়েশন চাই। যে ডিলটা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরাও দেখলাম স্যার প্রায় $15 লাস্ট ফিসক্যাল ইয়ারে আমাদের পার ইউনিট ইম্পোর্ট কস্ট পড়েছে ওখান থেকে, ওয়ারাজ আমাদের অ্যাভারেজ কস্ট ছিল $11.5। আমাদের মাতার বাড়িতে যদি ইম্পোর্ট কস্ট যা হবে তার চাইতে কেন আমরা বেশি দেবো? অ্যাবসলিউটলি না। কাজে আদানিকে বসতে হবে। আমরা চাই না আফ্রিকার দেশগুলোর মতো আদানিকে যেখানে লাথি দিয়ে বের করে দিয়েছে, যেখানে তাদেরকে ক্যান্সেল করে দিয়েছে, সাউথ আফ্রিকা থেকে করেছে, অন্যান্য কয়েকটা দেশ থেকে করেছে, আমরা সেটা চাই না। আমরা চাই যে তারা যেন স্বচ্ছভাবে আমাদের সাথে ডিল করে। অস্বচ্ছতার কারণেই কিন্তু আদানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে এই অবস্থায় পড়তে হয়েছে। এবারের বাজেটে আসলে কোন ধরনের নতুনত্ব আসছে? বাজেটের মূল লক্ষ্য এবারে যেটা হবে সেটা হচ্ছে যে একটা বাস্তবধর্মী বাজেট করা। এখানে রাজস্বের টার্গেট অত অ্যাম্বিশাস হবে না বলে আমি আশা করি। কোনো কিছুই ফাইনাল হয়নি, একটা আলোচনা হয়েছে শুধু। আমরা আশা করি যেটা টার্গেটটা একটু ন্যাশনাল লেভেলে থাকবে। আমরা আশা করি যে ব্যয়ের যে বৃদ্ধিটা হবে সেটাও খুবই সংযত পরিমাণের হবে। সামনে রোজা, সবাই এটাকে নিয়ে চিন্তিত, আমরাও চিন্তিত, কিন্তু আমি মনে করি যে আমাদের পলিসির সাপোর্ট যেটা দেওয়া হয়েছে সেটার কারণে এই বছর রোজা তেমন বড় কিছু হবে না বলে আমি আশা করি, কারণ ব্যাপক আমদানি হয়েছে। স্যার 11টা ব্যাংক নিয়ে এখন কি অবস্থা আছে? 11টা ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় যে দুটো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক এবং ইউসিবি। ইসলামী ব্যাংক আমরা তো জানি যে তারা আর টাকার দরকার নেই। ওই 11টার যে ছিল তার 40% কিন্তু ইসলামী ব্যাংক ছিল। সবচেয়ে বড় সমস্যাটা ওইখানে সমাধান হয়ে গেছে। 2 নম্বর ছিল ইউসিবিএলকে আমরা কোনো সহায়তা দেইনি, এবং বোর্ড চেঞ্জ করার পরেই তারা মোটামুটি প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়িয়েছে। পজিটিভ ইন্ডিকেশন। আমার কিন্তু 60% প্রবলেম সলভ, এটা আরও 20%। বাকি যে 40%-এর সমস্যা আছে সেটা আছে, অস্বীকার করব না। সেখানে আমরা যেটা করছি, আমরা ওনাদেরকে সুযোগ করে দিচ্ছি প্রমাণ করতে যে তারা এখানে একটা ভায়াবিলিটি এক্সারসাইজ করে এখান থেকে তারা বের হয়ে আসতে পারবেন কিনা সেটা ওনাদেরকে প্রমাণ করতে হবে আমাদেরকে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে 6টা ব্যাংকে। এই 6টা ব্যাংকে এপ্রিল মাসে শেষ হয়ে যাবে, আর 6টা ধরবো আমরা, তারপর আরও 6টা ধরবো, আমরা 24টা ব্যাংকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করবো 1 বছরের মধ্যে। এগুলো হয়ে গেলে এর মধ্যে সরকারি ব্যাংকগুলো থাকবে, আমরা তখন ব্যাংক রেজলিউশনে যাচ্ছি, এবং এই বছরই ইনশাল্লাহ আমরা। বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এরকম আশঙ্কা আছে? ব্যাংক রেজলিউশন অ্যাক্টে সব ক্ষমতাই সরকারকে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে, যেটা নিয়ম আন্তর্জাতিকভাবে। সেখানে লিকুইডেশন থাকতে পারে, মার্জার থাকতে পারে, সেখানে
ক্যাপিটাল ইনজেকশন থাকতে পারে, সরকার থেকে ইনজেকশন হতে পারে, ব্যক্তি খাত থেকে এনে নতুন উদ্যোক্তা নিয়ে আসতে পারে, সব অপশনই খোলা থাকবে। এই পর্যায়ে কিছু বলা ঠিকও হবে না এবং আমি নিজেও জানি না। স্যার অনেক ধন্যবাদ, আমাদেরকে বেশ লম্বা একটা সময় দিলেন আপনি। আমরা আশা করি যে আপনার হাত ধরে বাংলাদেশের যে ভেঙে পড়া ব্যাংক খাত অল্প সময়ের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।